দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজকে আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। দর্শক, জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানটিতে আমরা একটি বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা, বিস্তারিত আলোচনা করি। সেই ঘটনাগুলো বা সেই বিষয় আসলে যে পরিস্থিতি চলে তার একটি বিশ্লেষণ করার চেষ্টা করা হয় এবং সেই বিষয়ের পরম্পরা বা ভবিষ্যৎ ইতিবাচক নেতিবাচক কোন ধরনের প্রভাব কোন দিকে যেতে পারে সেটি নিয়ে আলোচনা করেন স্টুডিওতে উপস্থিত আমাদের সাথে অতিথিরা। আজকের আলোচনার বিষয় অপরাধের কেন এত ব্যাপকতা। এই প্রসঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। আমরা শুরুতেই তাদের সাথে পরিচিত হয়ে নিব। আমার ডানেই রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। তার পাশেই রয়েছেন সাংবাদিক ও কলাম লেখক সোহরাব হাসান। আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। অতিথিরা আপনারা জানেন এবং দর্শকদেরও বলছি যে অপরাধ যে পর্যায়ে পৌঁছেছে, নানান ধরনের অপরাধ, অর্থাৎ দেখা যাচ্ছে যে রাস্তায় দাঁড় করিয়ে এক ধরনের ছিনতাই হয়ে যাচ্ছে, ভরির উপরে সেটি চলে যাচ্ছে ছিনতাইকারীদের হাতে। এই ছিনতাইয়ের মাত্রা কিন্তু শুধু একটি জায়গায় না, রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। চলছে ডাকাতি, বাসায় ঢুকে আহত করা হচ্ছে অভিনেতাকে, গুলি করে দেওয়া হচ্ছে। পাশাপাশি নারী ও শিশুর প্রতি সহিংসতার মাত্রাও কিন্তু বেড়েছে। সার্বিকভাবে এখন পর্যন্ত যত ধরনের অপরাধ, এটি নিয়ে বেশ সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। সেই বিষয়ে আমরা আসলে বিস্তারিত আলোচনা করব। আমি আলোচনার শুরুতেই জনাব সোহরাব হাসান আপনার মাধ্যমে শুরু করতে চাই। পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ, বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রত্যেকের পরিসংখ্যান বলছে দেশে চিহ্নিত 11 ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়েছে। পরিবর্তিত বাংলাদেশের আকাঙ্ক্ষার এই ধরনের প্রকাশ কতটা কাম্য? আজকে ধন্যবাদ আপনাকে এবং নাসিরউদ্দিন ভাইকে শুভেচ্ছা। অপরাধ সব দেশেই আছে কম বেশি, কিন্তু অপরাধের বিষয়ে সরকারের, রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কী, সমাজের দৃষ্টিভঙ্গি কী? অপরাধকে মেনে নেওয়া, অপরাধ করতে দেওয়া, না অপরাধ মোকাবেলা করা? আমাদের মধ্যে অন্তর্বর্তী সরকার আসার আগে আওয়ামী লীগের যে স্বৈরতান্ত্রিক শাসন ছিল তার সেখানে এক ধরনের প্রবণতা ছিল, অর্থাৎ সব কিছু রাজনৈতিকভাবে দেখার, রাজনৈতিক, এবং সেখানে যারাই অপরাধ করতো তাদেরকে বিএনপি জামাতের দোসর হিসাবে বা বিএনপি জামাতের লোক হিসাবেই করা হচ্ছে। এটা তো রাজনৈতিক সরকার নয়। এবং নিজের দলের নেতাকর্মীদের একদিকে বিরোধীদের বিরুদ্ধে কী বলে উস্কে দেওয়া হতো, আবার তারা যদি কোনো ঘটনা ঘটাতো বা কোনো অপরাধ করতো সেটা আড়াল করার চেষ্টা করতো, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতো না। একটা সমাজে বা রাষ্ট্রে তখনই অপরাধ কমে যখন দল মত নির্বিশেষে অপরাধীর কোনো পরিচয়, দল, যে মানসিকতা সেটি আসলে তৈরি করতে সবার বিরুদ্ধে আইনি পদক্ষেপটা জোরদার হয়। আমাদের এখানে এটি হয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরও হয়নি। অনেকগুলো শুরুতেই আমরা দেখেছি যে অনেকগুলো মব জাস্টিস হয়ে গেল, অনেকে মারা গেলেন, কিন্তু সেখানে সেভাবে এর যে একটা এখন যেরকম, বিশেষ করে মাগুরার মেয়েটি ধর্ষিত হওয়ার পর শিশুটি, যে সামাজিক জাগরণ বা সবাই এগিয়ে এসেছে, একটা প্রতিবাদী বিস্ফোরণ বলবো, যে বিস্ফোরণ দেখা গেল, সেটি তখন দেখা যায়নি। হয়তো দেখা গেলে পরিস্থিতিটা এই পর্যায়ে আসতো না। আজকে 4টি মানবাধিকার সংগঠন উদ্বেগ প্রকাশ করছে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, তার সঙ্গে মহিলা পরিষদ 11 ধরনের অপরাধের কথা বলছে। 11 ধরনের না, নয়, 11 ধরনের। কিন্তু দেখুন, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বিভিন্ন সূত্রে কি খবর দেয় আমাদের রাষ্ট্র বা সরকার প্রধানকে সেটা জানি না। কিছুদিন আগে প্রধান উপদেষ্টা কিন্তু বিবিসির সাথে সাক্ষাৎকার বললেন যে অপরাধ তো কমেনি। মানে এই রিপোর্টও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা তার পুলিশ দপ্তর থেকেই দেওয়া হয়েছে। এখন হঠাৎ করে 11 ধরনের অপরাধ মারাত্মকভাবে বেড়ে গেছে বলা হচ্ছে। অর্থাৎ সরকারের মধ্যে কি আরেকটি সরকার আছে, যে সরকার চায় না যে পরিস্থিতি স্বাভাবিক হোক, অপরাধীরা নিবৃত্ত হোক এবং মানুষের জীবনযাত্রা নিরাপদ হোক। আর সরকার শুরু থেকেই এক ধরনের এই সরকার ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে বলে একটা অস্বাভাবিক অবস্থা ছিল, কিন্তু 7 মাস পর তো স্বাভাবিক অবস্থা ফিরে আসার কথা।
স্বৈরাচারের দোসররা কেউ মাঠে নেই। আর যদি থাকি, আমরা বারবার অনেকেই বলার চেষ্টা করেন, এমনকি সরকারের পক্ষ থেকেও, সরকার নীতি নির্ধারকদের পক্ষ থেকেও, যে প্রচুর অর্থ বিনিয়োগ করা হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্যে। তাহলে কারা করছে, কিভাবে করছে? এটা তো হাওয়াই বিষয় না যে টাকা গুলিস্তানের মোড়ে ছুড়ে দিল। এটি কোনো লোকের মাধ্যমে করেছে, এবং যারা করেছে কোনো বাড়ি দখল করবে, কোনো ছিনতাই ডাকাতি বা চাঁদাবাজি এসব করবে। কিন্তু এসবের কারণে যারা ধরা পড়ছে তারা তো দেখা যাচ্ছে যে আবার অন্য দলের লোক, অন্য সংগঠনের লোক, অথবা সামাজিক অপরাধী। যে বিষয়টা হচ্ছে প্রথম যেটি সরকারের ব্যর্থতা বলবো, যে পরিবর্তনের পর বেশ কিছু শীর্ষ সন্ত্রাসী আইনের ফাঁকফোকর দিয়ে জামিন পেয়ে বেরিয়ে এসেছে। তারা জেলে ছিল এবং দেখানো হয়েছে যে তারা রাজনৈতিকভাবে তাদের রাজনৈতিক প্রতিহিংসা বশত তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল। আপনি দেখুন যেসব শীর্ষ সন্ত্রাসী বহু বছর ধরে তাদের জেলে নেওয়া হয়েছে, এটি রাজনৈতিকভাবে এটা কীভাবে বিশ্বাস করলো আদালত, কীভাবে আইনজীবীরাই বা কী করলেন, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে জেলখানা থেকে অনেকে পালিয়ে গেছিলেন, জঙ্গি সহ অনেক অপরাধী, তাদের সবাইকে কিন্তু পাকড়াও করা যায়নি, জেলে ফেরত আনা যায়নি। সুতরাং এই দুটো ঘটনা কিন্তু বেশ অপরাধ বাড়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। আর হচ্ছে যখন দেখা যাচ্ছে, সেটা আওয়ামী লীগ আমলে হয়েছে, তার আগেও হয়েছে, এই সরকারের আমলেও, আপনি অপরাধী ধরার ক্ষেত্রে যখন রং, দল ইত্যাদি বিবেচনা করা হয়, অর্থাৎ এই সরকারের সমর্থক হলে এক ধরনের, এই সরকারের বিরোধী হলে অথবা সাধারণ মানুষ হলে অন্য ধরনের, যেভাবে একটি বিশেষণ যুক্ত করা হচ্ছে, হ্যাঁ সেখানেও বিশেষণ যুক্ত করা হচ্ছে। এই বিশেষণ থেকে বেরিয়ে আসাই হচ্ছে একমাত্র পথ আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক করার। জি সৌরভ হাসান, আপনার কাছে আমরা ফিরবো। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনার সমালোচকের কথা শুনলেন, তার বক্তব্যের ভিত্তিতে যদি আপনাকে প্রশ্ন করতে চাই, বিগত 7 মাস এবং সাম্প্রতিক যত ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির কথা বলা হচ্ছে, আবার বলা হচ্ছে ক্ষমতাচ্যুত দলের দোসরদেরও যুক্ত থাকতে দেখা গেছে, আবার এটিও কোথাও কোথাও অভিযোগ আসছে যে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী বা গোষ্ঠী তাদেরকেও সম্পৃক্ত থাকার একটি অভিযোগ পাওয়া যায় বিভিন্ন সময় বিভিন্ন অপরাধের ঘটনায়। সবাই মিলে আসলে নির্বিঘ্নে অপরাধ করার সুযোগ পাচ্ছেন নাকি সুযোগ নিচ্ছেন? দুটোই আমার দৃষ্টিতে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শকদের শুভেচ্ছা জানিয়ে শুরু করি। সরাসরি বলতে গেলে এটা দুটো, যেটা আপনি বললেন যে অপরাধ সুযোগ নিচ্ছে এবং পাচ্ছে, দুটোই সত্য। আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, গুলশানে অতি সম্প্রতি আপনারা দেখেছেন যে এইচ.টি. ইমাম সাহেবের ছেলে, যিনি তার যে স্ত্রী ছিল, প্রাক্তন স্ত্রী, তার অ্যাপার্টমেন্ট বিল্ডিং, এটা কোনো বিচ্ছিন্ন কোনো আলাদা কোনো বাড়ি নয়, একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং যেখানের মধ্যে সিকিউরিটি সিস্টেম থাকে, প্রতিবেশীরা থাকে। এবং কোথায়? সেটা গুলশানে। গুলশান জায়গাটা হলো বাংলাদেশের একটা অত্যন্ত স্পর্শকাতর অভিজাত এলাকা, বিভিন্ন ডিপ্লোম্যাটস ওই এলাকাটা কূটনৈতিক এলাকা হিসেবে থাকেন, এবং ওখানে সবসময় পুলিশের টহল, গোয়েন্দা বাহিনীর নজরদারি সবকিছু থাকে। এরকম একটা এলাকার মধ্যে কিছু লোক সাহস করলো, প্রথম কথা হলো যে তারা সাহস করলো যে এখানে আমরা ঢুকবো। তাহলে তাদের মধ্যে সাহসটা আসলো কোত্থেকে? তারা বুঝতে পেরেছে যে এখানে ঢোকা সম্ভব, এখানে পুলিশের বাধা আসবে না, সিকিউরিটির কোনো বালাই নাই, আমরা এখানে ঢুকতে পারবো। এই তারা একটা উৎসাহ পেল বা তাদের ভিতরে একটা ইচ্ছা জাগ্রত হলো। এইটা একটা রিফ্লেকশন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইনি পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনী বা দেশের প্রচলিত আইন এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার সম্পন্ন সেনাবাহিনী মাঠে আছে। ওই সময় এই সাহসটা তারা পেল। কেন? তাদের ভিতরে সাহস জুগিয়েছে যে এই সমস্ত মেকানিজমের একটা নিষ্ক্রিয়তা, তাদের একটা গ্রহণযোগ্যতার অভাব বা তাদের একটা যে ইমেজ আছে, ইমেজের সংকটের কারণে এই একটা পেল। তারপর দেখেন যে তারা ঢুকে গেল। তাহলে নিশ্চয়ই ওই সময় 999-এ অথবা বিভিন্ন জায়গাতে কল হয়েছে, এবং যারা ওই ফ্ল্যাটে ছিলেন আত্মীয় স্বজন, তাদের কেউ না কেউ সেনাবাহিনীতে, পুলিশে বা সরকারের কর্তা ব্যক্তিদের মাঝে ছিলেন। তারা নিঃসন্দেহে তাদের কাছে সাহায্য চেয়েছেন যে আমাদের অ্যাপার্টমেন্টে এরকম লোকজন ঢুকে যাচ্ছে, হেল্প আস, আমাদেরকে সাহায্য করুন। এখানে সময় মতো যদি সাহায্য যেত তাহলে হয়তো ঢুকতে পেরেছিল, কিন্তু দরজাটা ভাঙতে পারতো না, তারা সময় মতো সাহায্যটা পায়নি।
তারপরে আবার দরজা ভাঙার পরে তারা ভিতরে ঢুকেছে, তখনও কোনো সাহায্য আসেনি। তারা রুমগুলো একটা লম্বা সময় তারা পাচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড করার জন্য। এর পরের পর্বটা দেখেন, পুলিশ গেল, সেনাবাহিনীও গেল এখানে, তারপর তাদেরকে কি ওই জায়গাতে মানে স্পট কাউকে অ্যারেস্ট করেছে? করেনি। কাউকে ওখান থেকে আটক করেনি, জিজ্ঞাসাবাদের জন্য কাউকে থানায় পর্যন্ত নেয়নি। আটক বাদ দেন, কাউকে তো অন্তত জিজ্ঞাসাবাদের জন্য থানা পর্যন্ত নিতে পারতো, সেটাও করেনি। তারা সেখান থেকে তাদেরকে যেতে দিল। পরের দিন যখন এটা নিয়ে রিয়াকশন হলো চারিদিকে, তখন দেখা গেল যে 3-4জনকে তারা অ্যারেস্ট করেছে এবং এটার ফলো আপ হচ্ছে। তো এখানে আমরা যেটা আপনি বললেন যে সুযোগ নিচ্ছে এবং পাচ্ছে, কোনটা সত্যি? তো এই ঘটনা থেকে আমরা কি পাচ্ছি? যে সুযোগ নিচ্ছে এটাও সত্যি, পাচ্ছে এটাও সত্যি। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এটার জন্য যদি তড়িৎ গতিতে এবং খুব একটা দৃশ্যমান একটা বিচার ব্যবস্থার মধ্যে তাদেরকে না আনা হয়, এটাও কেউ যদি 8-10টা মামলার মতো দেখছি কি হচ্ছে না হচ্ছে সেগুলো যদি ইয়ে করা হয়, তাহলে এগুলো আরো বাড়বে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে যেটা, যে আইন আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু সেটার প্রয়োগের মাধ্যমে আইনকে গ্রহণযোগ্য মাত্রায় ইমপ্লিমেন্ট করা, যেটা প্রয়োগ করা, সেখানে ক্ষেত্রে আমাদের প্রবল দুর্বলতা আমরা দেখছি এখানে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যেটা, যে একসময় প্রাতিষ্ঠানিক অপরাধ ছিল বেশি। আগের যেই সরকার ছিল সেই সরকারের আমলে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গিয়েছিল এবং অপরাধীদের একটা অভয়ারণ্য ছিল এই প্রতিষ্ঠানগুলো। পুলিশ বলেন, বিচারালয় বলেন, এই দুটোই তো অপরাধের ঠেকানোর জন্য আমাদের মেইন মেকানিজম। একটা পুলিশ ফিজিক্যালি বাধা দিবে এবং অপরাধ হলে সেই অপরাধের উপর সঠিক একটা প্রতিবেদন জমা দিবে, বিচারকরা সুষ্ঠু রায়ের মাধ্যমে একটা উদাহরণ তৈরি করবেন যাতে করে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়। এই সিস্টেমটা ভেঙে গিয়েছিল। সেই সিস্টেমের পরিপ্রেক্ষিতে আমাদের যেই আগস্ট বিপ্লবটা হলো এবং তার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যাশা করেছিলাম অন্তত গ্রহণযোগ্য এবং দৃশ্যমান কিছু জিনিস দ্রুত ঘটবে। কারণ আপনি যত কিছুই বলেন না কেন, ইতিহাস সাক্ষী দেয়, আপনি দ্রুততার সাথে যদি কিছু বিচার করতে না পারেন, তাহলে এই বিপ্লবের সফলতা বা সাফল্য ঘরে তুলতে আপনার অনেক সময় লাগবে। আমরা আপনার কাছে আসবো ডক্টর নাসিরউদ্দিন। আমরা একটু আবারও সোহরাব হাসান আপনার কাছে যেতে চাই। দীর্ঘ সাংবাদিকতার আপনার যে অভিজ্ঞতা, সেটিকে সামনে রেখে আমি জানতে চাচ্ছি, দেশে অপরাধ নির্মূলে প্রধান যে কাজ, আপনার সমালোচক একটু আগেই বললেন, তদন্ত এবং বিচার, এই দুটো কাজ। তদন্তে গাফিলতি এবং বিচারের দীর্ঘসূত্রিতার অনেক উদাহরণ আছে বাংলাদেশে। ফলে জনগণের মধ্যে এক ধরনের আস্থাহীনতা এবং অপরাধীদের পার পেয়ে যাওয়ার একটা মানসিকতা, মোটা দাগে এই দুটো বিষয় কি বিশৃঙ্খলা বাড়াচ্ছে? না, এটা হচ্ছে কারিগরি দিক একেবারে। আপনি যাতে ঘটনা ঘটলো তার পরের কথা, কিন্তু ঘটনা যাতে না ঘটে, বিচার তো হবে অপরাধ সংঘটিত হওয়ার পরে, তদন্তও হবে। তো অপরাধ যাতে না ঘটে সে কারণে যে প্রাক পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেটি আমি মনে করি অনেক বেশি জরুরি। সেজন্য একটা সামাজিক সংহতি দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, দায়িত্বপ্রাপ্তদের মধ্যে নিষ্ঠা, একাগ্রতা, আন্তরিকতা এবং দক্ষতা, এ সবগুলোর সম্মেলন হতে হবে। আবার জনগণের সাথে সরকারের সম্পর্ক। আপনি দেখুন 8 আগস্ট এই সরকার যখন গঠিত হলো, একটা বিশৃঙ্খল অবস্থায়, কিন্তু এরকম কিন্তু অপরাধ সংঘটিত হয়নি, এরকম কিন্তু বেপরোয়া হয়নি অপরাধীরা। আজকে যে হলো, তার মানে হচ্ছে সরকারের প্রতি জনগণের, সরকার মানে শুধু এই উপদেষ্টা পরিষদ নয়, সরকার মানে তার সমস্ত বিভাগ, কাঠামো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, অন্যান্য এই জনপ্রশাসন, এর প্রতি মানুষের যে প্রত্যাশা ছিল আকাশচুম্বী, সেই প্রত্যাশা ক্রমশই কিন্তু মিয়ে যাচ্ছে, ফিকে হয়ে যাচ্ছে, যে প্রত্যাশা পূরণ হবে না। যখন অনাস্থা জাগে, আর সে অনাস্থাটা কখন জাগে? যখন দেখা যায় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দায়িত্ব পালন করছে না, বাছাই করা অপরাধী যদি ধরে অথবা বাছাই করা অপরাধীদের যদি ছেড়ে দেয়, তখনই কিন্তু মানুষ ভাবে যে, এবং এই যে আইন নিজের হাতে তুলে নেয় অনেক ক্ষেত্রে। আরেকটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি, সামাজিক দৃষ্টিভঙ্গি। আমাদের সমাজটা শুধু আইনের উপর কিন্তু নির্ভর করে না, মানে আইনের উপর যে টিকে নাই, নীতি, মূল্যবোধ, আদর্শ, সামাজিক সংহতি, এটা যদি ভেঙে যায়, হ্যাঁ,
স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা হলে, প্রচণ্ডভাবে দলীয় হলে এটি ভেঙে যাওয়ার অনেক কারণ আছে। কিন্তু এই সরকারের আমলে তো এটি পুনরুজ্জীবিত হওয়ার কথা, এটি মানুষকে নতুন করে আশা দেখার কথা। সেটা জানি কোথায় ঘাটতি আছে। প্রথমত হচ্ছে ধরুন, প্রথম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে ছিলেন, উপদেষ্টা, তার ভাষাভঙ্গি, তার দৃঢ়তা, এক ধরনের কিন্তু মানুষ আশান্বিত হয়েছিলেন যে মানে তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে পারবেন দ্রুত, বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। হঠাৎ তার একটা মন্তব্যের জন্য তাকে বাদ দিয়ে দেওয়া, মানে তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। এটা তো একটা বড়, মানে রাজনৈতিক সরকারের সময় হয়ে গেছে, এটা তো একটা বড়, কি বলে, এই সরকারের বড় আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ আপনি কি কারণে এই করছেন? যিনি পুলিশকে পুনরুজ্জীবিত করতে চাচ্ছে, করার নানা পদক্ষেপ নিয়েছেন, কিভাবে বিগত সরকারের অপরাধগুলো ঘটেছে সেটার ব্যাপারে তদন্তের কথা বলেছেন, কিন্তু হঠাৎ করে দেখা গেল তিনি নাই। এখন যিনি এসেছেন তার কিন্তু একটা প্রশাসনিক বেসামরিক প্রশাসনের একটা অভিজ্ঞতা ছিল, আর সেটি হচ্ছে আপনি নির্বাচন কমিশনে তিনি 5 বছর দায়িত্বে ছিলেন, আর তারপরও নানাভাবেই তিনি যুক্ত ছিলেন। এরপরে যিনি আসলেন তার সদিচ্ছার কোনো ঘাটতি নেই। রাত 3টায় সাংবাদিকদের ডেকে তিনি পরিস্থিতি ব্যাখ্যা করেন, ভোরে বিভিন্ন থানায় যান। এটা খুবই ভালো পদক্ষেপ, ভালো তার সদিচ্ছার প্রমাণ। কিন্তু তিনি যে আকাঙ্ক্ষাটা ব্যক্ত করছেন, তিনি যে নির্দেশনা দিচ্ছেন, সেটি তার যে অধীনস্থ তারা মানছেন কিনা, তারা পালন করছেন কিনা, আমরা তো দেখছি পালন করছে না। আবার কিছু কিছু ক্ষেত্রে তার কি বলে অসতর্ক বক্তব্যও কিন্তু অনেক বিতর্ক তৈরি করেছে মানুষের মধ্যে, বিশেষ করে নারীর নিরাপত্তাহীনতার ক্ষেত্রে। আপনি দেখুন যে লালমাটিয়ার একটি ঘটনা, খুবই তুচ্ছ ঘটনা নিয়ে, প্রথমত হচ্ছে তুচ্ছ কার জন্যে? যে 2 নারী নিগৃহীত হয়েছে তাদের জন্যে নয়, এটি যে এই অবস্থায় বাড়তে দেওয়া হলো। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বললেন যে এটি রোজার দিনে, ওইটি যদিও রোজার আগের দিনের ঘটনা, আর রোজার দিনে এটি প্রকাশ্যে সিগারেট খাওয়া সেটা ছেলের জন্য যেরকম অপরাধ, মেয়ের জন্য অপরাধ। আমরা কয়েকজন রাস্তাঘাটে তো যে কোনো জায়গায় আমরা দেখি যে এমনকি গণপরিবহনেও সিগারেট খাচ্ছে। তো এই যে আমরা দৃষ্টিভঙ্গি যে নারীর ক্ষেত্রে এক ধরনের হবে, পুরুষের ক্ষেত্রে আর এক ধরনের হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর কথা ধরুন, তা আমাদের একটা সামাজিক অসুস্থতা আছে, এই সামাজিক অসুস্থতাও কিন্তু অপরাধকে বাড়িয়ে দেয়। এখন যখন, এবং তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কী ধরনের প্রচার হয় আপনি দেখেছেন, এটি পুরোটা রাষ্ট্রের বিষয় না, সমাজেরও বিষয়। মানে রাষ্ট্র তো তার একটা কাঠামো দিয়ে চলবে, কিন্তু সমাজের কাঠামোটা কিন্তু আরও বড়, এবং সেটা পরিবার থেকে শুরু হয়। আপনি মাগুরার ঘটনাটা দেখুন, মানে আমরা কোথায়, কোন মধ্যযুগে আছি যে বোনের শ্বশুর একটি শিশুকে ধর্ষণ করেছে। মানে ধর্ষণের যে সব, মানে ধরেন পুরুষের আকাঙ্ক্ষা, পুরুষের যে প্রবণতা, এই সব কিছুই আমরা একজন ধর্ষকের যে কি বলে, যেসব যে ধরনের প্রবণতা থাকার কথা, সেটা ধরে নিয়েও একটি শিশুর উপর তার অত্যাচার করেছে। এবং এই গাজীপুরে দেখলাম একজন মাদ্রাসা শিক্ষক, সে আর এক শিশুকে ধর্ষণ চেষ্টা করে যে গ্রেপ্তার হয়েছে। তা আমাদের সামাজিক মূল্যবোধ কোথায় গেছে? সুতরাং এটি এরকম বিচ্ছিন্ন ঘটনা ধরে ধরে না, একটা সামাজিক যে প্রতিরোধ দরকার, যেটি মাগুরার ঘটনায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম, অন্য বিশ্ববিদ্যালয়ে দেখলাম, কিন্তু আমাদের সমাজে কিন্তু এটাই নাই। শিক্ষা প্রতিষ্ঠানে যতটা প্রতিবাদ মুখর এই তরুণরা, কারণ এরাই নেতৃত্ব দিয়েছে ছাত্র গণ অভ্যুত্থানে, সামাজিকভাবে প্রতিটি পাড়ায় পাড়ায় হবে এটা কেন? আমরা একটা দেখলাম মোহাম্মদপুরের যে, যেমন তারা বলছে যে ধর্ষণের বিরুদ্ধে আমরা মোহাম্মদপুর, এইভাবে প্রতিটি এলাকায়, এলাকায় আসলে মানে প্রতিটি এলাকায় প্রতিটি শ্রেণী পেশার মানুষের মধ্যে এটা সঞ্চারিত করতে হবে, এবং এ ধরনের অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে, পারিবারিকভাবে বয়কট করতে হবে, বর্জন করতে হবে। আমরা তো কিছুদিন বেশ কয়েক বছর আগে বা মাঝে মাঝেই দেখি যে বাবা তার মাদকাসক্ত ছেলেকে থানায় নিয়ে যায়, মা নিয়ে যান। তাই আমরা এই ধরনের উদাহরণ চাই, যাতে কিন্তু থানা পুলিশের চেয়ে অনেক বেশি কার্যকর হবে। জি, আমরা একটু ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনার কাছে একটু ছোট্ট উত্তর নিয়ে আমরা বিরতিতে যাব। ছিনতাইকারী ও ডাকাত দল নিয়ন্ত্রণ করা বড় চ্যালেঞ্জ, আবার ঈদের সময় যার যার বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে হবে নাগরিকদেরই। এই যে পুলিশের ঊর্ধ্বতনদের এ ধরনের বক্তব্য জনমনে আরো আতঙ্ক এবং আস্থাহীনতা তৈরি করে কিনা?
অবশ্যই আসলে এটা ম্যাচুরিটির অভাব আমার কাছে মনে হয়েছে এখানে এই ধরনের বক্তব্য। এর আগে পুলিশের পক্ষ থেকে এই ধরনের বিভিন্ন আলাপ করেছিলেন। এক সময় তো আমাদের যে একজন সরকার প্রধান বলেইছিলেন যে আমি মানুষের বেডরুমে নিরাপত্তা দিতে পারবো না সাগররুনির সেই হত্যাকাণ্ডের পরে। তো এই ধরনের বক্তব্যগুলো তো আসলে উস্কে দেয়, অপরাধকে উস্কে দেয়। এখানে আমরা, আপনি বলুন আর না বলুন, আমার বাসার নিরাপত্তার জন্য আমি কি কনসার্ন না? আমার যতটুকু সয় সম্পত্তি আছে, আমার আত্মীয় স্বজন যারাই আমার সাথে বসবাস করছেন, তাদের প্রত্যেকের জীবন এবং তাদের সম্পত্তির নিরাপত্তার জন্য আমি এমনি সচেতন থাকবো। এবং আমি এটা জানি, এটা আমি জানি বলেই আমরা যারা ঢাকায় বসবাস করছি, আমাদের প্রতিটা ফ্ল্যাটেই কম বেশি সিকিউরিটি সিস্টেম আছে, সিসি ক্যামেরা লাগানো আছে, আমাদের সিকিউরিটি গার্ড আছে, এলাকা ভিত্তিক সিকিউরিটি গার্ড আছে। কিন্তু এটা তো হলো আমাদের পক্ষ থেকে আমরা করছি। আপনি এটা বললেও আমরা করব, না বললেও আমরা করবো। আপনার এটা একবারে বলার দরকার নাই যে আপনি মানুষের বাড়িতে সিকিউরিটি দেওয়া সম্ভব না, আপনার সচেতন থাকেন। এটা আমরা অবশ্যই করব। আমরা প্রত্যাশা করেছিলাম এর আগে যেটা হয়েছিল, এখানে আপনি বাসা যদি লক করে যান, আপনি থানাকে অবহিত করে যান যে আমি বাড়ি যাচ্ছি, এটা একটা গ্রহণযোগ্য কথা ছিল যে আমার বাড়িটা আন্ডার লক এন্ড কি থাকবে, এখানে থাকবে। তারপরে এই যে বিভিন্ন মার্কেটগুলো, বিশেষ করে আপনি যে প্রসঙ্গটা টানলেন যে স্বর্ণের যেই ইয়েগুলো আছে, যে এই যে দোকানগুলো আছে, সেখানকার বাড়তি নিরাপত্তা নিশ্চয়তার জন্য সমিতির পক্ষ থেকে পুলিশের কাছে একটা নোটিফাই করা এবং তাদেরকে আশ্বস্ত করা যে হ্যাঁ আমরা সিকিউরিটি বাড়াবো, এই সময় আপনারা নিশ্চিত থাকেন এবং আপনাদের পক্ষ থেকে আপনারা যতটুকু পারেন করেন, বাকিটা আমরা দেখভাল করব, চেষ্টা করব। এই ধরনের গ্রহণযোগ্য কথাগুলো প্রত্যাশিত ছিল, মানুষকে আশান্বিত করত। এটার বদলে যখন বলা হয় যে আপনার বাড়ির নিরাপত্তা আমরা দিতে পারবো না বা আপনার নিশ্চিত করে তারপর বাড়ি যান, এই জন্য করে যান, এগুলো আসলে আমাদেরকে হতাশ করে। এক আর দুই নম্বর হচ্ছে যেটা ছিনতাইকারী, যেটা এটা বললেন যে এটা সম্পূর্ণভাবে আসলে এখন পুলিশের ওই যে ইমেজ সংকট হয়েছে, পুলিশের সেই দক্ষতা এখন আর আগের মতো নাই। এবং আপনারা পত্রিকাতেও আমরা দেখেছি যে তাদের ম্যাক্সিমামই ঢাকায় এখন যারা আছে তাদেরকে আনা হয়েছে মফস্বলের বিভিন্ন এলাকা থেকে, যাদেরকে আসলে ঢাকা শহরের সাথে ওইভাবে পরিচিতি, এবং আমার একটা লেখাতে আমি লিখেছি তাদের এই শহুরে জীবনের একটা যে কালচার আছে এবং তাদের যে লাইফস্টাইল আছে, এইগুলাকে ধরা। আমার ড্রাইভার পর্যন্ত আমি অবাক হই যে সেও পুলিশকে কমেন্ট করে যে আপনি দেখেন না, ওকে আটকালেন না, আমাকে আটকালেন। আগে কিন্তু সে ওই সাহসটাই ছিল না তার। আমি তাকে উল্টা বললাম যে এই কথাগুলোকে আগে তুমি বলতে পারতা। এখন এই যে মানুষের ভিতরে ওই যে একটা ইমেজের যে সংকটটা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর করে, এটা আমাদেরকে খুব বড়ভাবে আমি মনে করি অপরাধ বাড়ানোর ক্ষেত্রে একটা কাজ ভূমিকা রাখছে। ডক্টর নাসিরউদ্দিন আহমেদ এবং সোহরাব হাসান, আমরা একটি বিরতিতে যাব। দর্শক, আরআইসি লিস্টে গণতন্ত্রে আলোচনা হচ্ছে, অপরাধের কেন এত ব্যাপকতা। সময় হচ্ছে একটি বিরতির, ফিরবো, আরো আলোচনা হবে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ আরআইসিএল স্টিল গণতন্ত্র অনুষ্ঠানে। আজকে আলোচনা হচ্ছে অপরাধের কেন এত ব্যাপকতা। এইমাত্র যারা স্ক্রিনের সামনে উপস্থিত হলেন, আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত দুজন অতিথির সাথে তাদেরকে পরিচয় করে দিতে চাই। আমার পাশেই রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ এবং তার পাশেই রয়েছেন সাংবাদিক ও কলাম লেখক সোহরাব হাসান। আমরা আবারও একটু আলোচনায় চলে যেতে চাই। জনাব ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনার কাছে একটি বিষয়, একটু বড় প্রশ্ন। অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে যখন গণমাধ্যমে প্রচুর সংবাদ প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ব্যাপক সমালোচনা হয়, তখন রাষ্ট্রের পক্ষ থেকে সবসময় আমরা দেখি একটি চিরচরিত শব্দ ব্যবহৃত হয় যে সংশ্লিষ্ট বাহিনীগুলোর কঠোর হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের বাক্যের কার্যকর প্রয়োগ সাময়িক সময়ের জন্য হলেও সার্বক্ষণিক কেন হয় না? তাও আমি বলবো যে এটা সবসময় যে বলে তাও কিন্তু না। অতীতে আমরা এমনও কথা শুনেছি, এগুলোকে স্বীকার করা হতো না, বলতে একটা বিচ্ছিন্ন ঘটনা। এই বিচ্ছিন্ন ঘটনা বলে অনেক কিছুকে পার করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং যার জন্য কিন্তু আস্তে আস্তে অপরাধের মাত্রা বাড়তে থাকতো। সশস্ত্র বাহিনী বলেন আর আইনশৃঙ্খলা বাহিনী বলেন, তাদেরকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে কখনো তো শিথিল হওয়ার নির্দেশ দেওয়া হয় না। তাদের এটা রুটিন ডিউটি, এটা তাদের রুটিন ডিউটি যে তারা যেখানে শক্ত হওয়া প্রয়োজন সেখানে শক্ত হবে, যেখানে নরম হওয়া প্রয়োজন সেখানে নরম হবে। কারণ বিভিন্ন ধরনের করা হয়। একটু আগে সোহরাব ভাই যেটা বলছিলেন যে দুটা বিষয় আছে এটার মধ্যে, একটা হলো প্রিভেন্টিভ মেজার যেটা, আর একটা হলো কিউরেটিভ মেজার। প্রিভেন্টিভ মেজার তাদেরকে অপরাধ যাতে না হয় সেজন্য সচেতন করা, তাদেরকে যাতে, যেমন আপনি মাদক যদি ঢুকে আপনার অপরাধ ঘটবেই, মাদকের বিস্তার ঘটলে অপরাধ ঘটবে, এটা জানা কথা। অস্ত্রের বিস্তার ঘটলে অপরাধ ঘটবেই। আমাদের
যেগুলো সীমান্ত অঞ্চল আছে সেখানে এক ধরনের অপরাধ হবে, কসমোপলিটন সিটি যেগুলো ঢাকা আছে ঢাকার মধ্যে এক ধরনের অপরাধ হবে, গ্রামে আরেক রকমের হবে। আবার ঢাকার মধ্যে গুলশান, বনানী বা ধানমন্ডির মতো অভিজাত এলাকায় এক ধরনের অপরাধ হবে, কামরাঙ্গীর চরে আরেক ধরনের অপরাধ হবে। এগুলো কিন্তু যারা অপরাধ নিয়ে কাজ করেন, আইন শৃঙ্খলা বাহিনী এবং অপরাধ বিজ্ঞান নিয়ে যারা চর্চা করেন, যারা লেখাপড়া করেন, গবেষণা করেন, কারোই কিন্তু এটা অজানা না, এটা প্রত্যেকের এটা জানা আছে। এবং সেটার ভিতর থেকে একটা প্রিভেন্টিভ মেজার নেওয়া হয়, একটা সচেতনতা তৈরি করা হয় এবং অপরাধগুলো যাতে না ঘটে সেজন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়। আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, আপনি সীসাবার বিভিন্ন অভিজাত এলাকা, চরম অভিজাত এলাকা হবে, এটা কিন্তু গ্রামে পাবেন না। সুতরাং এটা কোথায় হচ্ছে এটা যদি পুলিশ না যে বলে যে আমি জানি না, তাহলে আমি বলবো যে সেই পুলিশ আর এই দেশে রাখার দরকার নেই। কারণ তার এত সোর্স মানি দেওয়া হয়, এত সোর্স তার পিছনে কাজ করে, এত আড়িবাতা যন্ত্র আমরা রাষ্ট্রের টাকা খরচ করে কিনে দিয়েছি তাদের হাতে, এরপরেও যদি বলে যে এটা আমার এলাকা বড়, আমার পক্ষে সম্ভব না, আমার জনবল কম, এগুলো হলো গা বাঁচানো কথা। আর কিউরেটিভ মেজার হলো যদি একটা কিছু ধরা পড়ে বা ইয়ে করা হয়, সেটার জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত এবং একটা গ্রহণযোগ্য সময়ের মধ্যে সেটা বিচার সম্পন্ন করা। আমরা তো আগেও আমি কথাটা বলেছি যে বিচারের ক্ষেত্রে তো দুইটা কথা বলা হয়, জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড, আর জাস্টিস হারিড, জাস্টিস বারিড। মাঝামাঝিটা হলো উত্তম পন্থা, সেই পন্থার মধ্যে আমাদের যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা দুঃখজনকভাবে আমরা সেটা করতে পারিনি। নারী নির্যাতনের মামলাগুলোকে আপনার অতি দ্রুত আইনে সেগুলো সমাধান করার নির্দেশনা আছে, এটা কোনো নতুন করে আইন করার কোনো প্রয়োজন নাই, কিন্তু আমরা সেটা কি করতে পেরেছি? আমরা করতে পারিনি। নারীর উপর যে সহিংসতা ঘটেছে, আপনি শুধু আগস্ট বিপ্লবের সময় যে পরিমাণ নারী নির্যাতন ঘটেছে, তার বিচারগুলোকে আমরা 6 মাস 9 মাসের মধ্যে করতে পারতাম না? একটা বিচারের রায়কে আমরা বের করতে পারতাম না? সেটা তো আমরা করতে পারিনি, কিন্তু এটা তো করা সম্ভব ছিল, কারণ দ্রুত বিচার আইনে এই মামলাগুলো আমরা করতে পারতাম অবশ্যই। কিন্তু সেগুলো আমরা না করে আমরা বিভিন্নভাবে আমরা রাষ্ট্রীয় মেকানিজমের ভিতরে একটা কোথাও একটা দুর্বলতা, কোথাও একটা পরিপক্কতার অভাব, এইটার কারণে আমার মনে হয় বিভিন্ন ধরনের অপরাধগুলো বৃদ্ধি পাচ্ছে। আর আরেকটা যেটা আপনি বলছেন, যেটা যে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, আমার মনে হয় এগুলো কথাবার্তা বলে মানুষকে আর বিরক্ত করা উচিত হবে না। তারা সবসময় আমরা ভূমিকা দেখতে চাই তাদের। এটা আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি এই পর্বটা শেষ করতে চাচ্ছি। সেটা হলো যে আমি তো বিদেশে ছিলাম দীর্ঘদিন, পুলিশের একটা ইমেজ থাকে যে পুলিশের খাতায় যদি আমার নাম উঠে যায়, পুলিশের কোনো ইনভেস্টিগেশনে যদি আমার নাম কোনোভাবে চলে আসে, তাহলে আমার সারা জীবনের ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে, আমার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলোর উপর আমার হুমকি হয়ে আসবে। পুলিশকে এতখানি ভয় পায়, তার অস্ত্রকে ভয় পায় না, পুলিশের ডান্ডাবেরিকে ভয় পায় না, জেলকে ভয় পায় না, ভয় পায় পুলিশের খাতাটাকে। ওই পুলিশের খাতাতে যদি আমার নাম উঠে যায়, তার সন্দেহের তালিকায় যদি আমার নাম উঠে যায়, এই সংস্কৃতি কি আমাদের দেশে আছে? যদি থাকে তাহলে অপরাধ কমে যাবে। জি, জনাব সোহরাব হোসেন, আপনার কাছে যেতে চাই। সাংবাদিক এবং কলাম লেখকের পাশাপাশি আপনি রাজনৈতিক বিশ্লেষণও করে থাকেন, সেই দিকে আপনাকে একটু দৃষ্টি নিতে চাই। অপরাধ বেড়ে যাওয়ার জন্য রাজনৈতিক অস্থিরতা আসলে কতখানি সম্পৃক্ত? আপনি বিষয়টি দুই দিক থেকেই দেখা যায়। রাজনৈতিক অস্থিরতার জন্য অপরাধ বেড়ে যায়, আবার অপরাধ বাড়ার কারণে রাজনৈতিক অস্থিরতা বেড়ে যায়। এর পেছনে একটা সামাজিক কারণ আছে, এটি বোধহয় আমাদের সরকার, আমরা যারা আলোচনা করি তারাও উপেক্ষা করি, অথবা সেটি তেমন আমলে নেই না। এর বড় একটা কারণ বেকারত্ব, কর্মসংস্থান না থাকা। এই যে লাখ লাখ প্রতি বছর লাখ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করে, মানে কাজের জন্য উপযুক্ত হয়, বিশ্ববিদ্যালয়ে পাশ করে হোক পাশ না করে হোক, তাদের রাষ্ট্রের তো দায়িত্ব, সমাজের দায়িত্ব, যারা অর্থনীতি নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, অর্থনীতির দায়িত্ব। কারণ অর্থনীতি যদি বন্ধ থাকে, সচল না থাকে, শিল্প কারখানা যদি বন্ধ থাকে, তাহলে সমাজে এই অস্থিরতা থাকবে এবং সেই অস্থিরতার অনেকগুলো অঘটন বা উপজাত এই ঘটনাগুলো ঘটে। সার্বিকভাবে একটি কী বলে, মানে সমাজের প্রতিটি স্তরের মানুষের সঙ্গে সরকারের সম্পর্কটা নিবিড় করতে হয়। দেখুন, এটা রাজনৈতিক সরকারের আমলে আমরা দেখেছি যে স্থানীয় সরকার সংস্থাগুলো, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ, উপজেলা, অনেক খারাপ
প্রতিনিধি আমরা পেয়েছি, অনেক খারাপ তারা কাজ করেছে, কিন্তু এক ধরনের সংযোগটা ছিল এবং তারা জানে যে এই এলাকায় কোন লোকটি খারাপ, কারা কারা অপরাধ করছে, কারা করছে না। থানা পুলিশের সব ক্ষেত্রে এটা জানা সম্ভব হয় না এবং এই 5 আগস্টের পরে থানা পুলিশ এত পরিবর্তন করা হয়েছে, সেটাও কিন্তু একটা বড় কারণ। আবার সব জায়গায় কি তারা নিষ্ক্রিয়? আজকে তো দেখলাম যে বামদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভ তো তারা কী বলে শক্তি প্রয়োগ করে দমন করলো, মানে ঠেকালো, মোকাবেলা করলো। তো অপরাধীদের কেন মোকাবেলা করতে পারে না? এটি আইন তো অবশ্যই আইনের প্রয়োগ। আপনারা একটা প্রথম আলোরই একটা রিপোর্টে আছে যে নারী ও শিশু নির্যাতনের যত মামলা হয় তার 3% বিচার পায়, অপরাধী শাস্তি পায়, আর 97% মানে কোনো না কোনোভাবে পার পেয়ে যায়। তা আমাদের বিচার হচ্ছে অর্থের দ্বারা নিয়ন্ত্রিত, ক্ষমতা দ্বারা নিয়ন্ত্রিত। তা ক্ষমতা কিন্তু কখনো চলে যায় না, ক্ষমতার চরিত্র বদল হয়, চেহারা বদল হয়, চরিত্র বদল হয় না। 5 আগস্টের আগে এক ধরনের চেহারা ছিল, এখন অন্য ধরনের। আমরা যদি এর থেকে বেরিয়ে আসতে পারতাম, জুলাই বিপ্লব বলি বা জুলাই অভ্যুত্থানে বলি, তার যে চেতনা ছিল, তার যে স্পৃহা ছিল, সেটি যদি সমাজের সব ক্ষেত্রে আমরা সঞ্চারিত করতে পারতাম, সরকার যদি পারত। সরকারের আহ্বানের মধ্যেও তো অনেক সময় আমরা ব্যত্যয় দেখি, কখনো কখনো অসহায়ত্বও দেখি, কখনো কখনো তারা দেখেও না দেখার চেষ্টা করেন। সবটা মিলে এক ধরনের আমরা কিন্তু বেশ মানে বিপজ্জনক অবস্থায় আছি। তার মধ্যে দেশি বিদেশি নানা রকম তৎপরতা তো আছেই। অর্থনীতি, এটি একটু বড়। অর্থনীতি যখন সচল থাকে তখন অপরাধ স্বাভাবিকভাবে কমে, কারণ যে অপরাধ করবে সে একটা কাজের কাজ করে, তার কর্মসংস্থান একটা বড়। অনিশ্চয়তা, কি হবে না হবে, এমন সরকারও, এই যে আমরা অনেক রাজনীতিকে দোষারোপ করি, কিন্তু রাজনৈতিক সরকারের ক্ষেত্রে কিন্তু এক ধরনের তার যে গতি, সেই গতিটা এখন লক্ষ্য করছি না। জি, সুতরাং গতিশীল করতে হবে প্রশাসনকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, এবং কোনোভাবেই কারো প্রতি ন্যূনতম পক্ষপাত দেখানো যাবে না। জি, আমরা একটু বিরতি নিয়ে আসি। সোহরাব হাসান এবং ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আমরা ফিরবো আবার আলোচনায়। দর্শক, আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্রে আলোচনা হচ্ছে, অপরাধের কেন এত ব্যাপকতা। সময় হচ্ছে একটি বিরতির, আরও আলোচনা হবে, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরআইসিএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় অপরাধের কেন এত ব্যাপকতা। আমরা সরাসরি একটু আলোচনায় চলে যেতে চাই। জনাব সোহরাব হাসান, আপনার কাছে আমি একটি দীর্ঘ প্রশ্ন নিয়ে যেতে চাই। গেল 9 মার্চ অর্থাৎ রোববার আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক শেষে সরকারের একজন উপদেষ্টা একটি মন্তব্য করেছেন। আমি কোট আনকোট মন্তব্যটি আপনাকে শোনাচ্ছি, কোট করছি। দেশে যেই ঘটনা এখন চলছে এর সঙ্গে জড়িতরা যে ধর্ম, মত বা পথের হোক না কেন, কেউ ছাড় পাবে না। সরকার এতদিন বিষয়টি সহ্য করলেও আজ থেকে অত্যন্ত কঠোর অবস্থানে যাবে, আনকোট। তার মানে কি এতদিন যে অপরাধ হয়েছে সেখানে সরকারের সম্মতি ছিল, নাকি এতদিনের অপরাধ নিয়ন্ত্রণে সরকার তার ব্যর্থতা স্বীকার করে নিল? ধন্যবাদ। আপনার প্রশ্নের মধ্যেই কিন্তু এর উত্তর আছে। সরকার এতদিন দেখেনি, অথবা দেখেও উপেক্ষা করেছে, অথবা সমস্যাটা যে কত গভীর এটি অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। এখন দেখছে যে কী বলে, মানে যখন গলা পর্যন্ত পানি এসে যায় তখন তো আর তাকে তীরে উঠতেই হবে। তা এখন সরকারের অবস্থা এটা হয়েছে। কথা হচ্ছে যে শুধু কথায় কিন্তু চিরা ভিজবে না, কথায় মানুষ আশ্বস্ত হবে না। মানুষ আশ্বস্ত হবে তখনই যখন দেখবে যে সত্যি সত্যি অপরাধের মাত্রা কমেছে, সত্যি সত্যি একটি বাংলাদেশে কোনো নারী রাস্তায় যেয়ে হেনস্থার শিকার হননি, তার পোশাকের জন্যে বা তার আচরণের জন্যে কোনোভাবেই। এবং সমাজে এই বার্তাটা দেওয়া দরকার যে নারী পুরুষ এখানে আইনের দৃষ্টিতে নারী পুরুষ কোনো পার্থক্য নয়, আইনের দৃষ্টিতে ধর্ম কোনো কে কোন ধর্মের সেটা দেখা হবে না। এটা উপদেষ্টারা বলেন, কিন্তু কাজের ক্ষেত্রে আমরা দেখি না কেন। আরেকটি হচ্ছে সামাজিক, আমি মনে করি যে সমাজেরও দায় আছে। আমার পাড়ার, আমার পরিবারে যদি কেউ অপরাধ করে, আমার পাড়ায় যদি কেউ করে, সেক্ষেত্রে একটা সামাজিক প্রতিরোধ করা উচিত। বা আমরা কী করি গ্রামাঞ্চলে, আপনি তো গ্রামাঞ্চলে এখনও থানা থেকে অনেক গ্রাম
8 মাইল 10 মাইল দূরে, এবং নিজেরাই বসে একটাই করে। এবং সব ক্ষেত্রে যে সেই ন্যায় বিচার করতে পারে তা না, কিন্তু একটা উদ্যোগ থাকে, এবং উদ্যোগ থাকলে অপরাধীরা ভয় পায় বা লুকিয়ে থাকে, আড়ালে থাকে। আর যদি অপরাধীরা অপরাধ করে ভাবে যে তার কিছু হবে না, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ঘটনা দেখি সবটাই কিন্তু আবার বানানো না, অনেকগুলো প্রকৃতপক্ষেই ঘটে যে এরকম হেনস্থা হয় রাস্তায় বের হলে। আরেকটি হচ্ছে যেসব ভাষা ব্যবহার করা হয়, যেভাবে অন্য ধর্মের মানুষকে, অন্য জাতিগোষ্ঠীর মানুষকে যেভাবে হেয় করা হয়, অপমান করা হয়, স্বাভাবিকভাবেই সমাজে একটা অস্থিরতা তৈরি হয়। এটা সরকারের দায়িত্ব। এখন সরকার যদি 7 মাস পর হলেও, মানে আজকের দিন হলেও সেটা শুরু করো। সদর দপ্তর তৎপর হয়েছে, আপনার সরকারের উপদেষ্টারা তৎপর হয়েছেন, থানা পুলিশ তৎপর হোক। আর এটি কিন্তু 7 মাস পর, আর এটা বলা যাবে না পুলিশ নিষ্ক্রিয়, কারণ সেনাবাহিনী জনগণের নিরাপত্তায় নিয়োজিত আছে, বিজেপি আছে, কি বলে, তারপর র্যাব আছে, মানে এতগুলো বাহিনী, এত যৌথ অভিযান। তারপর এবং আবার অনেক ক্ষেত্রে দেখি তো বাড়াবাড়ি হয়, যেমন আজকে ঢাকায় হলো, কুমিল্লায় একজন মারা গেল। তো এই যে বিচার বহির্ভূত হত্যা আমরা চাই না, আমরা অপরাধ দমন চাই, কিন্তু নিষ্ঠুরতা চাই না, নৃশংসতা চাই না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটা অতীত হয়েছে। সুতরাং এক ধরনের, আর সরকার কতটা করতে পেরেছে, কতটা পারেনি, এটা জনগণকে জানাতে হবে, ব্যাখ্যা দিতে হবে, জবাবদিহি দিতে হবে। জবাবদিহি হচ্ছে একটা বড় মানে ঔষধ, বড় প্রতিকার। তো সেটি আশা করি যে সরকারের যদি এতদিন তার দুর্বলতাও থেকে থাকে, দুর্বলতা কাটিয়ে শক্তিশালী হোক, সক্ষম হোক, আমরা সেটি চাই। অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ, আপনার কাছে যেটি জানতে চাই যে অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মনে করে নির্বাচিত সরকার না এলে অপরাধমূলক কর্মকাণ্ডের যে পরিস্থিতি চলছে তা মোকাবেলা কঠিন হয়ে যাবে। নিরাপত্তা বিশ্লেষণের সূচক এই ধরনের বক্তব্যকে কিভাবে ব্যাখ্যা করে? আমি তো মনে করি বিষয়টা আসলে উল্টো হওয়া উচিত ছিল, কারণ আপনার রাজনৈতিক সরকারগুলোর কিছু সীমাবদ্ধতা থাকে। প্রথমত হচ্ছে যে তারা একটা দলীয় প্ল্যাটফর্মের অধীনে কাজ করেন, এবং তাদেরকে জনগণের সাথে একটা খুব ক্লোজ একটা বন্ডেজ রাখতে হয়। বিগত 15 বছরে আমরা ভোট দিতে পারিনি, এবং সেই জন্য হয়তো ভোটের তোয়াক্কা কেউ করেনি। এটা ছিল একটা তো অগ্রহণযোগ্য এবং একটা ব্যতিক্রমী একটা সিচুয়েশন। বাট আদর্শগতভাবে রাজনৈতিক সরকারগুলো সবসময় সচেষ্ট থাকে মানুষের মন জয় করার জন্য, এবং যখনই মানুষের মন জয় করতে হয় তখন তাকে কিছু কিছু ক্ষেত্রে তাকে হাত মেলাতে হয়। একটা উদাহরণ দিয়ে যদি বলি, কোনো ছাত্র সংগঠন যখন কোনো অপরাধের সাথে জড়িত হয়ে যায়, সরকার চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে যে যত কম মানে অ্যাকশন নিয়ে এটাকে মিটানো যায়, কারণ হচ্ছে তার সেই ছাত্র সংগঠনটার সমর্থন তার দরকার। একটা অপরাধ যখন কোনো একটা এলাকায় ঘটে, এবং যখন রাজনৈতিক কর্মীরা এসে বলে সে আমাদের একটা নিবেদিত প্রাণ কর্মী একটা ভুল করে ফেলেছে, এটাকে একটু আপনাকে ম্যানেজ করতে হবে, কোনো জনপ্রতিনিধির পক্ষে তখন এটাকে উপেক্ষা করা খুব কঠিন হয়ে যায়। এই সরকারের তো এই দায় নেই, এই স্বরাষ্ট্র উপদেষ্টার তো এই দায় নেই, এই বর্তমানে এখন যারা পুলিশ আছে তাদেরকে তো কেউ ফোন করে বলে না যে অমুককে ছেড়ে দিতে হবে, অমুকের নামে ইয়েটা একটু হালকা করে লেখেন, ও যাতে জামিন পায় একটু ওইভাবে চার্জশিটটা দেন, ও যাতে ছাড়া পেয়ে যায়, আমার দলের লোক একটু কাজ করে দেন এখানে। এই ধরনের তো মনে হয় না যে আমার এই পুলিশকে এখন আর কেউ কোনো সময় ফোন দেয়। সুতরাং এই ধরনের কথাবার্তা যেটা রাজনীতিবিদরা বলেন সেটা তাদের বলার জন্যই বলা, বা তাদের দলীয় দৃষ্টিকোণ থেকে, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি যে এটা দলের বক্তব্য নয়, যখন প্যাচে পড়ে যায় কেউ তখন আবার সাংগঠনিকভাবে বিবৃতি দেওয়া হয় যে এটা তার ব্যক্তিগত মতামত, এর সাথে আমাদের এটা দলীয় মতামত নয়। এই ধরনের নানা ধরনের কৌশল করে করেই কিন্তু রাজনীতিবিদরা এগিয়ে যান। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে রাজনীতিবিদদের এখন একটা অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এই সরকারকে একটু সমর্থন দেওয়া, যাতে করে তারা দেশের এই পরিস্থিতিটা, এটা আসলে আমাদের সবার জন্য একটা অসহনীয়। এই মেয়েটির কথা আমরা চিন্তা করলে আসলে আমাদের খুব কষ্ট হয় যে এই ধরনের একটা মেয়েকে কেন এই ধরনের একটা পরিণতির দিকে যেতে হলো। আর সেখানে যদি এটা থেমে যেত, বা এটাই একটা ব্যতিক্রমধর্মী ঘটনা হতো, বা এই আন্দোলনের ফলে যদি একটা বিশাল পরিবর্তন আমরা দেখতাম,
তাও একটা আমাদের মনকে আমরা বুঝ দিতে পারতাম। তারপরেও কিন্তু ঘটনা ঘটেছে, আমরা নিত্য নতুন এই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপরে অপরাধ পাল্লা দিয়ে মনে হয় যে বাড়ছে। তো সুতরাং এখানে রাজনৈতিক, আমাদের একজন বেলজিয়ামে বসে ষড়যন্ত্র করছেন, পুলিশের পিছনে ইন্ধন দিচ্ছেন, একটা ওই বিগত সরকারের সে ফ্যাসিস্টদের টাকাগুলো ঢালা হচ্ছে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। এগুলা আমাদের অজানা নয়, এই জানা সত্ত্বেও এরপরে আমরা তার বিরুদ্ধে কি করতে পারলাম সেই জিনিসটাই তো আমরা দেখতে চাচ্ছি, এবং সেটা দেখানোর দায়িত্ব এই আইন শৃঙ্খলা বাহিনীর। একটা রাজনৈতিক দল আসলে আমার মনে হয় না যে এটা খুব দ্রুততার সাথে যে খুব বেশি একটা পরিবর্তন করে ফেলতে পারবেন তা না, তবে প্রত্যাশা তো করেই মানুষ বেঁচে থাকে। রাজনৈতিক দলগুলো যদি সেভাবে তাদের ম্যান্ডেটকে সম্মান করে, যে ম্যান্ডেটের মধ্যে আমি নিঃসন্দেহে আমি জানি যে আগামী যখনই নির্বাচন হবে তার আগে যে ম্যানিফেস্টো হবে সেটার মধ্যে তারা আইন শৃঙ্খলাকে একটা প্রায়োরিটি দিবেন, দুর্নীতি দমনকে প্রায়োরিটি দিবেন, দেশের অর্থনীতিকে একটা প্রায়োরিটি দিবেন, শিক্ষা ব্যবস্থাকে প্রায়োরিটি দিবেন। এটা অতীতেও দেখেছি, বর্তমানে দেখছি, ভবিষ্যতে এটা দেখব। কিন্তু সেটার প্রতি যদি সম্মান দেখানো হয় এবং ওই গোড়ায় আমি ফিরে যাব যে তাদের যদি 5 বছর পরে আবার এই জনগণের কাছে যেতে হবে এবং একমাত্র তাদের ভোটেই ভাগ্য তাদের নির্ধারিত হবে, এই কালচারটা যখন আমাদের মধ্যে আসবে তখনই এটার প্রভাব সর্বস্তরে পড়বে এবং অপরাধ প্রবণতার মধ্যে তখন উল্লেখযোগ্যভাবে কমন হবে। তখন পুলিশকে রাজনীতিবিদরা ফোন করবেন যে ভাই আমার এলাকার মধ্যে এই ঘটনাটা কেন ঘটলো, আমি এটা সহ্য করতে পারছি না, আপনি কি দরকার আপনি বলেন, আমি আছি আপনার পাশে, আপনি ধরেন, লোক ধরেন, আমার এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আনেন, আমার সামনে ইলেকশন আছে, এই ঘটনার জন্য আমাকে জবাবদিহি করতে হবে, আপনার কোথায় আপনি আটকা পড়েছেন আপনি জানান। আমি নিজের চোখে দেখেছি, আমি বিভিন্ন সময় তো আমরা ইনএড টু সিভিল পাওয়ার করেছি, পুলিশের বিভিন্ন সীমাবদ্ধতা থাকে, তাদের লজিস্টিক সীমাবদ্ধতা থাকে, তাদের বিভিন্ন ধরনের থাকা খাওয়া যাতায়াত সমস্ত থাকে। এই সীমাবদ্ধতার ভিতরে একদল রাজনীতিবিদ তাদেরকে আরো দায়িত্ব দেয়, একটা মাইক্রোবাস পাঠান, আমার লোক আসবে, একটা বাস ভাড়া করে দেন, আসবে, পুলিশকে এইভাবে ব্যবহার করে। আবার উল্টা চিত্রটাও আমরা দেখেছি, যে রাজনীতিবিদরা পুলিশকে সহায়তা করেছেন এখানে। সুতরাং আমরা ওই চিত্রটা দেখতে চাই, সহায়তার চিত্রটা দেখতে চাই। আমাদের আকুল আবেদন থাকবে যে দেশের একটা ক্রান্তি লগ্ন আমরা পার করছি, এই সময় রাজনৈতিক ভেদাভেদ, রাজনৈতিক ফায়দা তুলতে যাবেন না, আপনারা অনুগ্রহ করে আমরা শেষ করে দিব। আমরা যাতে পুলিশকে সহায়তা করি এবং তাদের এই দুর্বল অবস্থার মধ্যে আমাদের সহযোগিতায় যেন তাদেরকে সাহস যোগায়। জি, অবসরপ্রাপ্ত মেজর ডক্টর নাসিরউদ্দিন আহমেদ এবং সোহরাব হাসান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের জনতন্ত্র গণতন্ত্রে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, শতভাগ অপরাধ মুক্ত সমাজ তৈরি করা না গেলেও অপরাধের ব্যাপারে কঠোর অবস্থান এবং অপরাধের মাত্রা কমানো সম্ভব। নতুন বন্দোবস্তের বাংলাদেশে নিরাপদ ও নির্বিঘ্ন হোক প্রতিটি নাগরিকের দৈনন্দিন জীবনযাপন, এমন প্রত্যাশায় শেষ করছি আজকের RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।